ত্রিপুরা অনেক দিকেই রেকর্ড করেছে, ত্রিপুরা অনেক দিকে দৃষ্টান্ত, এবং সেদিক থেকে বেকারত্বেও ত্রিপুরা আজ দৃষ্টান্ত। গোটা দেশে ত্রিপুরাকে শীর্ষে দেখতে চায় কিংবা রাখতে চায় কারা, সেদিক থেকে কেউ দাবি করবেন, কেউ বা দাবি নাও বা করতে পারেন। তবে এই সময়ের মধ্যে বিতর্কে হোক, সমালোচনায় হোক, বেকারত্বের দিক থেকে ত্রিপুরা দৃষ্টান্ত রেকর্ড করেছে। কারণ এ রাজ্য গোটা দেশের মধ্যে কয়েকটি রাজ্য যখন তার শীর্ষত্ব অর্জন করেছে, সেদিক থেকে বেকারত্বে ত্রিপুরা সে স্থান দখল করতে পেরেছে। এই বিষয়টি আপাতত এতটুকু সকলের কাছে জানা থাকলেও একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার ত্রিপুরার নাগরিকরা, বলা ভালো বেকাররা। কেউ বলতে পারেন যে এমন কি পরিস্থিতি তৈরি হলো। ত্রিপুরায় বেশ কয়েকটি ঘটনায় দেখা গেল এই রাজ্যের ছেলে মেয়েদের সঙ্গে একটা প্রতারক চক্র বারবার প্রতারণা করছে। এখন প্রশ্ন উঠতে পারে যে যারা প্রতারিত হচ্ছেন তারাই বা সেই প্রতারক চক্রের খপ্পরে কিভাবে পড়ছেন, অভিভাবকরা কেন এই বিষয়ে সচেতন নন, তারাই বা কি করে সেই প্রতারক চক্রকে টাকা পয়সা দিয়ে চাকুরির ইচ্ছায় তার ছেলে মেয়েদেরকে দূরে পাঠানোর চেষ্টা করছেন। সম্প্রতি আগরতলায় বা বিশালগড় কিংবা উদয়পুরে এমন প্রতারক চক্র ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা চাকরি দেওয়ার নাম করে সাধারণ বেকারদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে, এবং সেই মোটা অঙ্কের টাকা নেওয়ার প্রেক্ষিতে মূলত এই সময়ের মধ্যে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন বেশ কয়েকজন বেকার এবং তাদের অভিভাবকরা। অভিযোগ উঠেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম করে এ রাজ্যের ছেলে মেয়েদের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে সেই প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। আপনারা দেখেছেন তার আগেও আগরতলা এবং বেশ কয়েকটি বহিরাজ্যের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল। কৈলাসহরের এক ছেলে ঠিক পশ্চিমবঙ্গের একটি প্রতিষ্ঠানে গিয়েছিল চাকরির আশায়, যাওয়ার পর তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। পরবর্তী সময় সেই ছেলে কোনোক্রমে সেখান থেকে পালিয়ে আসেন এবং এসে সংবাদ মাধ্যমের কাছে বিস্তৃত জানিয়েছেন। আবার রাজ্যের বিভিন্ন জায়গায় এই প্রতারক চক্র কতটা সক্রিয় তা বোধহয় সাম্প্রতিককালের কয়েকটি ঘটনা সেখানে প্রমাণ করে। এখন প্রশ্ন হলো, পুলিশ প্রশাসন কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে? কেউ বলবেন যে এই সময়ের মধ্যে এই প্রতারক চক্র এতটাই সক্রিয় হয়ে উঠেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একেবারে যেভাবে প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগানো দরকার অভিযোগ সেভাবে কাজে লাগানো হচ্ছে না। আরো অভিযোগ, এই সময়ের মধ্যে অন্তত এই রাজ্যে কিংবা বহিরাজ্যে যারা প্রতারক চক্র চাকরি দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নিচ্ছে, তাদের বিরুদ্ধে যে একটি ব্যবস্থা নেওয়া দরকার, কঠোর মনোভাব পোষণ করা দরকার, সেদিক থেকে অভিযোগ রাজ্যের আরক্ষা প্রশাসন সেই উদ্যোগ নিচ্ছে না। আরো অভিযোগ, বিভিন্ন থানায় এ সংক্রান্ত মামলা রুজু হওয়ার পর বা এফআইআর করার পর যে কঠোর মনোভাব নিয়ে পুলিশের তদন্ত হওয়া দরকার, আমি গতকালের আগ থেকে বলছি পুরনো ধারায় মামলার প্রেক্ষিতে সেদিক থেকে এই রাজ্য কখনোই তার দৃষ্টান্ত রাখতে পারেনি। তবে কয়েকটি ক্ষেত্রে বলা যায় প্রতারক চক্রকে গ্রেপ্তার করতে পেরেছে এবং চাকরি প্রতারক চক্রের বিরুদ্ধে গোটা দেশের বিভিন্ন রাজ্যগুলোতে সিবিআই তদন্ত চলছে। তার প্রেক্ষিতে রাজ্যের এই চক্র যারা বহিরাজ্যে গিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন এই রাজ্যের বেকারদের কাছ থেকে, সেদিক থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুব দরকার। আবার তার উল্টো বক্তব্য থাকবে যে বেকাররা কিভাবে টাকা দিচ্ছে, তারা কিভাবে যাচাই না করে টাকা দিচ্ছে। কেউ বলবেন অভিভাবকরা কেনই বা টাকা দিচ্ছেন, চাকরির আশায় যদি তারা টাকা দিয়ে থাকেন তাহলে তো কেনই বা তাদের চাকরির প্রয়োজন, টাকা পয়সা তো আছেই তাদের কাছে। এই বক্তব্য অনেকের কাছে থাকবে। আমরা শুধু আজ বিষয়টি উত্থাপন করলাম এই কারণে আপনাদের প্রত্যেকের আমরা মতামত গ্রহণ করব। সত্যি সত্যি এই প্রতারক চক্র সক্রিয় হয়েছে বেকারত্বের নামে যখন এই সময়ের মধ্যে রাজ্যে বিশেষ করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আশায় ইন্টারভিউ দিয়েছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, ঠিক তাদের সঙ্গে এই প্রতারণা চক্র সক্রিয়। এবং আপনারা বেশ কয়েকজন জানেন বা অনেকেই জানেন বিষয়টা, যে রাজ্য সরকারের দপ্তর রয়েছে যেখানে মানব সম্পদকে কাজে লাগানোর উদ্যোগ তারা নেন। সেদিক থেকে সেই দপ্তরে কয়েকদিন পর পর সেখানে ইন্টারভিউ নেওয়া হয়। তার পোশাকি নাম চাকরি মেলা, কখনো বলা হয় কর্মসংস্থানের বিষয়, কখনো চাকরি মেলা নাম করে দেওয়া হয়। এ রাজ্যের বেকারদের কাছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনারা দেখছেন রিক্রুটমেন্ট ড্রাইভ, মনে হবে যেন সরকারি দপ্তরগুলোতে চাকরি হচ্ছে। আবার কেউ কেউ মনে করবেন যে এইভাবেও তো একটা চাকরি হতে পারে। কিন্তু কি দুর্ভাগ্য রাজ্যের বেকারদের কাছে এই ধরনের প্রক্রিয়া কিংবা উদ্যোগ, যেভাবে প্রচার করা হয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে, তারপর দেখা গেছে কয়েকটি ব্যক্তি মালিকানা বা গ্রুপ মানে গোষ্ঠী পরিচালিত কোনো প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেখানে এই ধরনের বেকারদের নিয়োগের জন্য সেখানে প্রক্রিয়া শুরু হয়। আর কয়েক বছর পর মনে হবে যে আপনি যদি পাড়ার কোনো মুদি দোকানে কোনো কর্মচারী লাগবে, তারপরও রাজ্য সরকারের দপ্তর তার জন্য বিজ্ঞাপন দেবে, চাকরি মেলার আয়োজন করবে, আবেদনপত্র গ্রহণ করবে, তারপর ওই সে পাড়ার মুদি দোকানে কর্মচারী নিয়োগের ব্যাপারে তারা সহযোগিতা করবে। বিষয়টির ক্ষেত্রে এক পক্ষ হয়তো বলতে পারেন যে না, সেটি তো একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে রয়েছে। কেউ বলবেন যে না, এটি তো দারুণ বিষয়, হোক না মুদি দোকান, তারপরে তো একটা ছেলে চাকরি হবে, একটা ছেলের কর্মসংস্থান হবে, সরকার সেখানে দায়িত্ব নিয়ে সেখানে সেই নিযুক্তির বিষয়ে তৎপর হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে বাণিজ্যিক বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হচ্ছে, তার যে দায়িত্ব বা চাকরির সুনিশ্চিতকরণে কোনো দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সরকারের দপ্তর ভূমিকা নিচ্ছে না, শুধু সেখানে নিয়োগ প্রক্রিয়াটাকে তারা পরিচালনা করছেন মাত্র। নমস্কার, কি বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ বলুন। দেখুন, প্রতারক চক্রের কথা তো বলছেন না? হ্যাঁ বলুন। দেখুন, প্রতারক সরকার প্রশাসনের যারা থাকে তারাই প্রথম প্রতারক হয়, তারাই মানুষের সর্বনাশ করে, এবং তারাই এটা বর্তমানে ইয়ে করছে, চালু করে দিচ্ছে। এখন কি হয়েছে সবাই জানেন, যারা যারা প্রতারণার শিকার তারারই কোনো রিলেটিভ বা তারাই কারোর থেকে শুনলে এখন প্রতারণা সবাই ঘরে ঘরে করতেছে। মূল প্রতারণা চক্র সিবিআই তো বলছেন যে সিবিআই তদন্ত করে, সিবিআই তদন্ত করতে মনে আসেন থেকে আরো 20-30 বছরের থেকে। তাহলে প্রতারণা কারা শিখাইছে এটা বাইরে যাব, এবার ধরা পড়বো। তো আজকাল এই বর্তমান যে প্রশাসনের যারা আছে তারাও তো প্রতারণা করতেছে, অস্বীকার করার মতন কোনো কারণ নেই, তারাও প্রতারণা করতেছে। তার জন্য এখন ঘরে ঘরে প্রতারক সৃষ্টি হচ্ছে, যেইভাবে পারতেছে এইভাবেই মানুষে ঠকাইতেছে এবং আত্মসাৎ করতেছে, অর্থ জায়গা জমি সব আত্মসাৎ করতেছে। আগরতলা শহরের বুকে এইরকম ঘটনাও ঘটছে যে কয়েক কোটি টাকার সম্পত্তি রেজিস্ট্রি করে পার্টিকে টাকা দিছে না, পয়সা টাকা দেওয়া গেছে, পয়সা রেজিস্ট্রি পরে টাকা দিব, পরবর্তী সময় রেজিস্ট্রেশন পরে আর টাকা দিল। তো এই তো হইলো ভারতবর্ষের শাসন প্রশাসনের অবস্থা। এই ভারতবর্ষের শাসন প্রশাসন যারা প্রশাসন আইতাছে সমস্ত গুলা এই পরিস্থিতির সৃষ্টি এরা করছে দাদা। এই ভারতবর্ষ পরিবর্তন কেমনি, যার জন্য এই সরকার আইলে পরে ওই সরকারের ধমকি দেয়, ওই সরকার আইলে পরে এই সরকারের ধমকি দেয়। সরকারের ধমকি দেয় মানে নেতৃত্বরা দমকা ধমকি হইতেছে, মরতেছে জনসাধারণ কোনো মর্ত পাইতেছে না। যারা পাইতেছে তারাও প্রতারণা করি কিছু কামাইতেছে, আরো বুঝছি সরকারের পক্ষে কিছু অন্যায় কইরা বা কোনো কিছু কইরা তারা কিছু একটা পয়সা কামাইতেছে। সব ব্ল্যাকমেল হয়ে যাচ্ছে ভারতবর্ষে। মোদিজি এত যদি দরদি হয়ে থাকতো, মোদিজি তো কত কিছু করলো, আপনার প্যান কার্ড যা আছে আধার কার্ড সব লিঙ্ক করে যেত। আমরা তো ভাবছিলাম যে ভারতবর্ষ যারা উদ্ভূত কাজ করছে, যারা বেইমানি কইরা ভারতবর্ষের শোষণ করতেছে, তারা বোধ বেইমানি ছেড়ে দিব। আসলে তো গুণে দূরে রাখছে, জায়গা দ্বিগুণে দূরে রাখছে। তো কে কারে কি হবে? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো। এবং আপনারা প্রত্যেকে জানেন যে বিভিন্ন জায়গায় যখন এই চাকরির প্রতারকরা ধরা পড়ছে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, সত্যি সত্যি প্রশাসন কতটা কঠোর, প্রশাসন কি ভূমিকা নিয়েছে, সেই প্রতারক চক্রের বিষয় নিয়ে যারা কি কথা বলছেন, আমরা একবার তার বক্তব্যের অংশবিশেষ শুনি। আমরা এই রেল কোম্পানিতে আমরা টাকা নিছি, তার লগে 4 জন মিলা
নিয়ে সেটা আমরা কইছে চাকরি দিব, জব দিব। জব দিব কইয়া কেউ ওরে চাকরি দিছে, কেউ ওরে দিছে না, কেউ ওতে ডাবল টাকা নিছে। কইছে প্রথম সিকিউরিটি গার্ডে দিব, আই কার্ড টাইকার্ড দিছে। এরপরে আবার কইছে ইন্স্যুরেন্স করে দিব, টাকাটি নিয়ে ইন্স্যুরেন্সের কোনো কপি টপি দিছে না। কইছে আমরা শুটও দিব, এটাও কিছু দিছে না। এবার বিশ্বজিৎ দাস আছে একজন, দীপ্তনুশীল, রূপন বৈদ্য, রাজদীপ, তারা 4 জনে মিলে আমরা থেকে অনেক টাকা নিছে সবাই থেকে। কেউ 4000, কেউ 3000, কেউ থেকে 5000 এমন করে নিছে। আমার থেকে 2বারে টাকা নিছে। একবার আমার সিকিউরিটি গার্ডের থেকে কইয়া 4000 টাকা নিছে। সিকিউরিটি গার্ডে আমি জব করতাম। এরপরে আমার থেকে আবার 22 তারিখ টাকা নিছে 4000 টাকা নিয়ে আমার আবার সুপারভাইজার দিছে, সিকিউরিটি সুপারভাইজার দিছে। আই কার্ড টাইকার্ড আমার দিয়ে দিছে। 2 দিন পরে দিয়ে গিয়ে আমার পার্শ্ববর্তী বাড়ির লগে এক ভাইয়ের লগে আমার মতবাদ সৃষ্টি করাই দেয়। ঠিক আছে, তোমরা যে চাকরি দিব কিয়া টাকা নিছে, তোমরা কি প্রমাণ আছে? আমি অনলাইনে টাকা দিছি, কেউ ক্যাশও দিছে। তোমার অনলাইনে একবার 7,500 টাকা দিছি, একবার দিছি 3,500 টাকা। সবাই মিলে 2 অ্যাকাউন্টে দিছি। সবাই মিলে কত টাকা দিছে টোটাল? সবাই মিলে আমরা তো 80 কমে হিসাব করতে হবে, প্রায় যদি রাফ হিসাব করা যায় 109 জন আছে। এরপর আরো ঢুকাইতেছে, কেউ অনেক জয়েনিংও করাইছে না, টাকা নিয়ে। অনুমানিক কত টাকা? অনুমানিক 5 লাখ টাকা। এটা তারা কয়জন? তারা 4 জন। উপরে মেয়ালে তারারও জানাইছি, উপরে তারার বস অজিত সিং স্যার, তাই নাও জানছে। তাই না আজকে 3-4 দিন ধরে জানে। তাই না কইছে হ্যাঁ আমি এমন এমন করে দেবো, আজকে কালকে পরশু এমন এমন কইতাছে। আমার বাড়ি উদয়পুর। আজকে এখানে তারা বিশালগড় থাকতো 4 জন। আমি 3 জন বলে বাইকে গেছে, 3 জন বাইকে গেছে গা। এরপরে আমি আইসালাম, এবারে বিশালগড় দাদা তারা জানাইলাম, পার্টি দাদা তারা জানাইলাম, তারাও আমার সহযোগিতা করছে। তারা কইছে এবার হেরে তারা সবাই মিলে আটকে রাখছে। বাইকে সেরা কইছে অনেক আমরা পিএস এর কাছে যাম, মানে বিশালগড় পিএস এ যাম সবাই মিলে। তোমরা সবার বাড়ি কি উদয়পুরে? এদিকে উদয়পুরের আছে আমরা 5 জন, আর বাদ বাকি বিশালগড়। জায়গার থেকে তারা টাকা নিছে। সবার লোক যদি কন্ট্যাক্ট করে তো সবাই করেছে, সবার থেকে টাকা নিছে। এখন আমরা কিছু ইন্স্যুরেন্স করবো করে টাকা নিছে, কিন্তু আমরা কোনো ইন্স্যুরেন্স কপি টপি কিছু দিছে না। যে ছেলেটা এখন আছে তার নাম কি? যারা আটকেছে? নাম রাজদীপ। কোন জায়গাতে আটকেছে? এই জায়গাটার নাম কি? বিশালগড়। বিশালগড় কোয়ার্টারে। এই জায়গাটার নাম কি যে জায়গার মধ্যে আটকেছে? সিপাহীজলা ফার্স্ট গেট। এখানে এরা আটকেছে? হ্যাঁ। এর নাম রাজদীপ। এর বাড়ি কোনখানে? এর বাড়ি হলো পানিসাগর। পানিসাগর না? তোমার নাম? আমার নাম অভিজিৎ দাস। তোমরা কি সবাই মামলা করবা বিশালগড় থানাতে? হ্যাঁ দাদা, সবাই মামলা করব। কিভাবে প্রতারণা করছে রাজ্যের বেকারদের কাছ থেকে, এইভাবে চাকরির সুযোগ মানে চাকরি দেওয়ার নাম করে কিভাবে তারা প্রতারণার শিকার হচ্ছেন, বিষয়গুলো তুলে ধরেছেন। অনেকে বলবেন যে এই সময়ের মধ্যে এই বিষয়গুলো কেন গুরুত্বপূর্ণ এই কারণে যে রাজ্যে বোধহয় এটা প্রত্যেকে স্বীকার করবেন, সরকারি চাকরির সংখ্যা কমেছে, বিভিন্ন দপ্তরগুলোতে ব্যাপক শূন্যপদ পড়ে আছে। নিয়োগের বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বেকারদের তরফে বক্তব্য রাখা হয়, আর সেই সুযোগেই বলা যেতে পারে এই সময়ের মধ্যে বেকাররা যে প্রতারণার শিকার হচ্ছেন বা এই রাজ্যের ছেলেমেয়েরা প্রতারণার শিকার হচ্ছেন, সেই বিষয়গুলো বোধহয় খুব প্রয়োজন হয়ে পড়েছে আলোচনা করার। কারণ সরকার প্রশাসন, আরক্ষা প্রশাসন খুব দ্রুত এই বিষয়গুলো নিয়ে ভাবা খুব প্রয়োজন দেখা দিয়েছে। অনেকে বলবেন যে যারা প্রতারণার শিকার হচ্ছেন বিষয়গুলো তারাই সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন, আবার তারাই যখন এইভাবে টাকা পয়সা দিচ্ছেন তাহলে তো তারাও সমভাবে অপরাধী। এই ব্যাখ্যা হয়তো কারোর কাছে থাকতে পারে, কিন্তু একটি কথা বোধহয় হয় খুব পরিষ্কার, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সংখ্যক বেকার যারা আছে, এত সংখ্যক বেকার যারা আছে রাজ্যের, তারা কোনো না কোনোভাবে চাকরির খোঁজ করেন, চাকরির আশায় থাকেন, যে কোনোভাবে হোক একটি কর্মসংস্থান, যেভাবে হোক একটি চাকরি। তার জন্য অনেক অভিভাবকরা আছেন, বাঁকা পথে বলতে পারেন বা টাকা পয়সা দিয়ে সে ধরনের চাকরির আশায় যারা থাকেন, তাদের জন্য এই সময়ের মধ্যে বোধহয় সেই বিপদ ঘনিয়ে আসছে বা সেই বিপদ দেখা দিচ্ছে। সেদিক থেকে আমরা বিষয়টি উত্থাপন করলাম, বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমরা বলেছি, আপনাদের অনেকেরই তার মতামত থাকবে। এ রাজ্যের হাজার হাজার বেকার যারা আছেন, সেই বেকারদের জন্য কি ভাবা দরকার, প্রশাসন সরকারের কি উদ্যোগ নেওয়া দরকার, বিশেষ কোনো প্যাকেজের ঘোষণা দরকার কিনা, এই বিষয়গুলো বোধহয় আজ খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলাতে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, প্রচারণের চাকরি দিব সেটা টাকা নিছে, তাদের কি অপরাধ? কোন অপরাধ? তাই তো যদি মিসকল দিয়া চাকরি দিব কইয়া সারা ত্রিপুরা রাজ্য দল করে নিতে পারে,
হাজার হাজার কোটি টাকা কামাইতেছে এখন, তাহলে প্রচারণ কারণের কি অপরাধ? তারাও তো এইভাবে কামাইতে পারে। এটাই আমার প্রশ্ন আর কি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যাঁ বলুন। দাদা, দেখুন আমি একজন ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট। আমরা আজকে 2-3 বছর ধরে আমরা বেকারত্ব আমরা ভুগছি, মানে রেজাল্ট দিচ্ছে না। দ্বিতীয়ত গভর্নমেন্ট কি করছে, আমাদের বেকারত্ব নিয়ে আমরা খেলছে গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে। কিন্তু আপনারা, আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের চ্যানেলকে আমার অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা বেকারত্ব নিয়ে কথা বলেন। কারণ সিএমরা তারা মাসিক বেতন আছে তাদের 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, কিন্তু বেকারত্ব জ্বালা তারা বুঝবে না। হ্যাঁ, আর মানে আমাদের যে ক্যান্ডিডেট গুলো যে অতি সত্তর যত যে প্রক্রিয়া শুরু করে, এটাই আমরা চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে সেই স্যারের কাছে। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কথা বলুন। আমি আগরতলা আনন্দনগর থেকে বলছি। হ্যাঁ বলুন। এই যে বেকারদের রেকর্ড ত্রিপুরায় সুযোগ নিয়ে প্রতারক চক্র, এখন দরকার হচ্ছে যে ত্রিপুরা গভর্নমেন্ট এই ওদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। এবং আগামী দিনে যারা এই ধরনের প্রতারকের শিকার হয়েছে তাদেরকে সহানুভূতি দেখানোর জন্য আমি এই কথাটা বলছি। এই আমার প্রশ্ন। ঠিক আছে, ওকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাইপুরা থেকে, সাউথ ত্রিপুরা বাইপুরা। হ্যাঁ বলুন। আমাদের ত্রিপুরা পুলিশ এবং ফায়ার সার্ভিস এটা ওই যে রিক্রুটমেন্টটা এখনো কি কারণে চলছে না, আমাদের সরকারকে দেখার দরকার এই বিষয় নিয়ে। 2-3 বছর হয়ে গেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আপনারা শুনলেন যে এ রাজ্যের যারা লাখ লাখ বেকার যারা আছেন তারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন। আমরা কয়েকটি ঝলক বলতে পারেন আপনাদের কাছে আমরা তুলে ধরেছি, কয়েকটি ঘটনা সেখানে উল্লেখ করেছি। বেশ কয়েকটি প্রতারক চক্র এই সময়ের মধ্যে রাজ্যে সক্রিয় হয়েছে, কারণ এই রাজ্যে সহজ সরল বেকারদের কাছ থেকে বা সহজ সরল বেকারদের থেকে কিভাবে টাকা আদায় করছে এই বিষয়টি বোধহয় আপনাদের প্রত্যেকের কাছে প্রায় পরিষ্কার। এবং এও পরিষ্কার যে এই সময়ের মধ্যে যারা আমাদের সঙ্গে যারা কথা বলেন, আমাদের কাছে যারা বিষয়গুলো উত্থাপন করেন, কথাগুলো তুলে ধরার চেষ্টা করেন, সমসাময়িক বিষয়গুলো উত্থাপন করে নিজেদের যে দাবি দেওয়া বা নিজেদের যে বক্তব্য বা একজন বেকার হিসাবে যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলো বলেন। এবং এটাও একটা ঘটনা যে দীর্ঘদিন ধরে আমরা মোটামুটিভাবে রাজ্যের বিভিন্ন স্তরের নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, আপনাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। যারা চাকরি প্রত্যাশী তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করি, এবং চাকরি প্রত্যাশীরা যখন বারবার বিভিন্ন দপ্তরগুলোতে আসেন তারা কি বলতে চান, তাদের কি বক্তব্য, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। কিন্তু এটা তো ঘটনা যারা এই প্রতারণা শিকার যারা হচ্ছেন, এই প্রতারক চক্রের বিরুদ্ধে
পুলিশ প্রশাসন বলুন, সাধারণ প্রশাসন বলুন, বা সরকারে যেখানে দেখার দরকার গুরুত্ব সহকারে, সেখানে বোধহয় কোনো এক অজ্ঞাত কারণে দেখা হয় না। কেউ কেউ বলছিলেন যে এই চক্রের বিরুদ্ধে একটা সক্রিয় ভূমিকা নেওয়া দরকার বা কঠোরভাবে সেখানে মোকাবিলা করা দরকার। আমরা বেশ কয়েকটি ঘটনার নিরিখে যদি বলি, এই সময় বা যে ঘটনাটি আমরা তুলে ধরেছি আপনাদের কাছে, সেই ঘটনাটির পরও জানাজানি হতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা অন্তত আমাদের জানা নেই। কেউ কেউ বলবেন যে এই ঘটনা বোধহয় প্রত্যেকের কাছে পরিষ্কার যে রাজ্যের একাধিক জায়গার ঘটনা ঘটছে। আমরাও বলছি, আগরতলা বলুন বা অন্যান্য জায়গায় বলুন, কোন ঘটনার নিরিখে একেবারে এই চক্রের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত রাখতে পেরেছে। এই বিষয়টি বোধহয় এক পক্ষ যদি বলা হয় যে যারা প্রতারণার শিকার হয়েছেন তারাও সেখানে কিভাবে গেলেন, তাদের কাছ থেকে পুলিশ বিস্তৃত জেনেছে কিনা, বিস্তৃত জানানো দায়িত্ব তাদের। আবার পুলিশ বলবে যে যারা টাকা পয়সা দিয়েছে সেদিক থেকে কোনো প্রমাণপত্র রাখা হয়নি। কেউ বলছিলেন অনলাইনে সেখানে পেমেন্ট করা হয়েছে, বা অনেকে করেন অফলাইনে করেছেন, অর্থাৎ ক্যাশ টাকা দিয়েছেন, সেদিক থেকে কোনো প্রমাণ হিসাবে কিছু রাখা হয় না। আবার পুলিশই তদন্ত করতে গিয়ে দীর্ঘমেয়াদী তদন্ত হয়। এখন যদিও নতুন আইনে হয়তো এই প্রক্রিয়া আরো বেশি ত্বরান্বিত হতে পারে, কিন্তু তার আগে আমার বোধ হয় এই চক্র যখন সক্রিয় হয়ে ওঠে, এই রাজ্যে যখন এই চক্র সক্রিয় হয় বেকারত্বের সুযোগ নিয়ে, সেদিক থেকে বোধ হয় উদ্বিগ্ন অভিভাবকরা, তাদের কথাও বোধ হয় খুব গুরুত্বপূর্ণ, তাদের কথা বোধ হয় সকলের কাছে তুলে ধরার চেষ্টা করা দরকার। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আমার মনে হয় যারা প্রতারণা করেছে তারাও বেকার, কারণ চাকরিওয়ালা কোনো লোক এই ধরনের কাজ করে না। হ্যালো, আপনি কথা বলুন, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। কাজেই আমার মনে হয় এখানে একমাত্র ভালো ভূমিকা নিতে পারে সরকার, কারণ সরকারও তো বিভিন্ন সময় আমাদের সঙ্গে প্রতারণা করে, মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এগুলি বন্ধ করে সঠিকভাবে কাজ করতে হবে, কারণ একটা শ্রেণী লুটে পুটে খাবে আর অন্যরা পেয়ে থাকবে, এরকমটা যাতে না হয়। প্রশাসনে দেখবেন একজনের ইনকাম 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, এগুলি বন্ধ করতে হবে, সম পরিমাণে আনতে হবে, যাতে বেকারদের কিছু সাহায্য করা যায়। নাইলে এইভাবেই বেকাররা ঠকবে, অন্য বেকার ঠকাবে। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? 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 হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নসরত থেকে বলছি। হ্যাঁ বলুন। যে পর্যন্ত আমাদের প্রশাসনিক স্তরে যারা আছে তারা যদি রাজনীতি করে ইনভলভ না হয়, নিজের কাজ নিজেকে কর্তব্য ব্যক্তিগত তাদের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়, তাহলে এই সমস্ত যারা বেআইনি ভাবে কাজকর্ম নিয়োগ করছে তাদেরকে ধরা যাবে। যদি তারা
রাজনীতি কোনো দলের সাথে কোনো গোপনীয় যৌথভাবে কাজ করে, তার সেটা ধরার কোনো প্রয়োজনে মনে করে না। রাজনীতি নেতারা তো যারা 8 পাস করে তারা এমএলএ হতে পারে, 9 পাস করে, কিন্তু একটা পদাধিকারী হতে গেলে তাকে হচ্ছে, নিতেও দেখলাম এগুলো হচ্ছে, কেন হচ্ছে? তাদের হাতে দায়িত্বই নেই। তার জন্য বলছে প্রশাসনকে শক্ত হতে হবে। এটা রাজনীতি সবসময় দেখছি এই জিনিসগুলো হচ্ছে। ওই ফসলি সাধারণ আপনি আবার চেষ্টা করবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছি টিভির সাউন্ডটা বন্ধ করুন। প্রতারকটা যে কোনো একটা রাজনৈতিক দলের আশ্রয় ছাড়া তারা করতে পারে না এই কাজটা। আপনি দেখবেন চিটফান্ড আপনারা অনেকবার নিউজ করেছেন, পাঠিয়ে গেছে, এই আমলও হয়েছে, ওই আমলও হয়েছে, কিন্তু কোনো আমলই বাদ যায়নি। কিন্তু এরা একটা রাজনৈতিক আশ্রয়ে তারা আশ্রিত হয়ে এই কাজটা করেছে এবং মানুষকে ধোঁকা দিয়ে মানুষটা এখন নিরুপায়। ধরুন বেকার ঘরে ঘরে, তো এখন প্রলোভন দেখিয়ে যদি বলে যে আপনাকে চাকরি আমি পাইয়ে দেব, আপনি আমাকে এত টাকা দিতে হবে। আমি একটা ঘটনা বলি আপনাকে একেবারে। আমার একজন ছোট ভাই, একজন লোক, যেগুলো একজন এসে বলছে আমার মেয়েটি তোকে যেতে বলছে চাকরি লাগবে নি, তো বলছে কত দিতে হবে, 6 লাখ। তখন আমার ভাই বললো ঠিক আছে দেবো, কিন্তু আগে কিন্তু অফারটা আনতে হবে। বিশ্বাস করবেন, এরপরে আর লোকটিকে আর দেখা যায়নি। কারণ এভাবে কিন্তু মানুষ যদি সচেতন হন, মানুষ যদি সচেতন থাকে, তাহলে কিন্তু প্রতারণা করতে পারবে না। আর এরা কিন্তু একটা রাজনৈতিক শব্দ ছায়াই তারা চলে, তাদেরকে চিহ্নিত করে। আমার মনে হয় সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে, তাহলে ভবিষ্যতে অন্যরা সাহসটা পাবে না। এখন তো অনেক আইন কানুন আজকে থেকে চালু হয়েছে, যাই হোক কোন আইনে পড়বে তারা, এটা সরকার চেষ্টা করবে। কারণ সাধারণ গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরাই কিন্তু লোভে পা দেন, ধনীরা কিন্তু পা দেন না। কারণ ধনীরা ডাইরেক্ট কথা বলেন কোম্পানির সাথে, ডাইরেক্ট ওইখানে কোটি কোটি টাকা দিয়ে মেডিকেল টেডিকেল অনেক কিছু করান। এগুলি পরে কিন্তু নিম্ন আর মধ্যবিত্তরা। সেই জায়গায় আমার মনে হয় সরকার যদি সঠিকভাবে, যে দল মত নির্বিশেষে, কোন দলের লোক এটা না দেখে দুই একজনকে যদি সাজা দিতে পারে ভালো মতে, তাহলে অন্যরা কিন্তু এই প্রলোভনে পড়বে না। কারণ এটা করে কিন্তু অনেকে, আমি জানি অনেকে কিন্তু ধার দেনা করে, বা প্রাইভেট ব্যাংক আছে, আপনার বন্ধন, উজ্জীবন, অনেক কিছু আছে, আমি নাম করে বলছি। তো এদের কাছ থেকে লোন নিয়েও কিন্তু মনে করে যে আমার ছেলেটার মেয়েটার যদি চাকরি হয়ে যায়, কিন্তু ওই প্রলোভনে পড়ে যায়। প্রলোভনে পড়তে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এটা যেন সরকার সঠিকভাবে রং জং না দেখে, যে দলেরই হোক, যে দলের হোক, সাদা ব্যবস্থাটা যাতে করে, তাহলে কিন্তু সাধারণ মানুষ বাঁচবে। তার টাকাও গেল, চাকরিও হলো না। আর চিটফান্ডটা যাতে বন্ধ হয়। চিটফান্ডে এই যে পালিয়ে দেবো এত টাকা এইভাবে করে যে নিয়ে পালিয়ে যায়, সেটা আপনারা দেখান অনেক সময়, আমরা দেখি হচ্ছে টিভিতে। কিন্তু এটা তো গরিব অংশের মানুষরাই করে। গরিব অংশের মানুষরা লোভে মনে করে ব্যাংক যদি 2 টাকা দেয়, তারা দেবে 5 টাকা, আমি 5 টাকাতে যাবো। কিন্তু ব্যাংকের 2 টাকা যে নিরাপদ, সেটা বুঝতে পারে না তারা। সেটা বুঝতে পারে না, এই প্রলোভনে পড়ে গিয়ে তারা কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ,
বিশেষ করে বেকারত্বের জ্বালাটা তো সত্যি সবচেয়ে বড় জ্বালা। তো সব মা বাবারাই চেষ্টা করে যে আমার মেয়েটার বা ছেলেটার নিয়ে চাকরি হবে, কিছু কিছু দিলে যদি হয় প্রতারকের কাছে। প্রতারক মানে তো একটা আশ্রিত জায়গা। আমি এটাই সরকারের কাছে অনুরোধ করবো যে আপনারা দল মত মানে না দেখে প্রতারকদের একটা শাস্তিমূলক ব্যবস্থা করবেন। এবং আজকের থেকে অনেক কিছু লাগু হয়েছে, হ্যাঁ লাগু হয়েছে, কোন আইনে পড়বে সেই ধারাতে ফেলে, এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারা এটা ধরে এটা একটা শাস্তিমূলক ব্যবস্থা। নাহলে নিম্ন মধ্যবিত্তরা মরে যাবে, এমনি তো মরে গেছে, আরো মরে যাবে ওরা। কারণ বেকার কিন্তু ঘরে ঘরে, এখন ঘরে ঘরে বেকার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? এটা এনসিএস প্রকল্পের অধীনে, এটা আমাদের ডিপার্টমেন্ট। কুমার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। ত্রিপুরা যে বেকারত্ব রেকর্ড বলছেন, এটা ত্রিপুরাবাসী যেমন জানেন, তার মানে বাইরের অনেক রাজ্যও জানে। যেভাবে ত্রিপুরা থেকে বহিরাজ্যে ছেলে মেয়েরা যাচ্ছে, বেঙ্গালোর সহ বিভিন্ন রাজ্যে প্রচুর সংখ্যক যাচ্ছে, অন্তত মধ্যশিক্ষিত উচ্চ শিক্ষিত অনেকেই যাচ্ছে কর্মসংস্থানের জন্য। এটা ত্রিপুরা সহ ভারতবর্ষের যে কি বলবো মানে সংশ্লিষ্ট দপ্তর আছে, ওনারাও ভালো করে জানা রেকর্ড মানে বেকার আছে। আমি বলবো দেখুন, সরকারি দপ্তর যদি প্রতারণা করতে পারে তাহলে ওনারা হয়তো প্রাইভেট বা মানে বেসরকারি হতে পারে কোনো সংস্থা করতেই পারে। সরকারি দপ্তর ইতিমধ্যে হলো নিট, ইউজিসি নেট সহ নিট পিজি, ত্রিপুরাতে আরো পেপার লিক হয়ে গেল এডিসির ডেপুটি পিও পোস্ট এবং আরো মানে সাব জোনাল অফিসারের পরীক্ষা। বিশেষ করে আমি বলবো দেখুন, যে দেখাচ্ছেন যে এগুলা অনেকে তো দেখলাম মানে ওই রকম বিভিন্ন মনে করুন হাসপাতাল, বিভিন্ন নার্সিং হোম, বিভিন্ন এটিএম কাউন্টারে বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মচারীরা কাজ করছে। ভালো ভালো মানে হাসপাতালে দেখছি এরকম মানে নিরাপত্তা কর্মী আছে। এই এজেন্সিগুলা ওনাদেরকে নিয়োগ করে ওনারা তো অবশ্যই সংশ্লিষ্ট মহকুমা শাসক বা জেলা শাসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষর থেকে অনুমোদন নেয়। নেতা নেত্রী বাদ দিলাম, নেতা নেত্রীর অধীনে চলার কথা নয়, মানে স্বাভাবিকভাবে ওনারা তো সরকারি আমলা আধিকারিক। ওনারা তো কমসে কম রেজিস্ট্রেশন নিতে হবে, বা পুরো পরিষদ বা নগর পঞ্চায়েত হলে তো এটাও যে কি বলবো বিজনেসের যেটা মানে রেজিস্ট্রেশন নিতে হয় পুরো পরিষদ থেকে, এটাও তো প্রয়োজন। তো এগুলি অনেকে কিন্তু কাজ করছে। তো ওনারা যারা যাচ্ছে ওই আজকে দেখাচ্ছে বা অনেকে এরকম অনেক সময় দেখি, অনেক সময় দেখবেন প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপন দেবে, যতজন লোক লাগবে যোগ্যতা এত, এই হোটেলে আসবেন। তারপর গেলে অনেকে আমি যদিও যাই না, যাওয়ার পরে বলা হয় রেজিস্ট্রেশন ফি 15,000, তারপর এই বাবদ আরো 10,000, 5,000, অনেকে কিন্তু কাজ করছে, অনেকে আসছে। আমি বলবো যারা সামনে এবার বিক্ষোভ করলে মানে করার পরে তাহলে যাওয়ার আগে ভাবছে না কেন, একশো বার সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে আছে, ত্রিপুরাতে একটু অধিক মানে জনসংখ্যার তুলনায় প্রচন্ড। কেন যাচ্ছে? যাওয়ার যখন স্বার্থসিদ্ধি হচ্ছে না বা মানে নিয়োগ হচ্ছে না আশানুরূপ, তখন প্রেসের সামনে আসছে। পুলিশে কি করবে? কিছু করতে পারবে। ত্রিপুরাতে কত বড় বড় কোটি কোটি টাকার চিপস ফান্ড কেলেঙ্কারি হলো, কয়জনকে ধরলো? ওই রুজ বিলের মধ্যে শুধু ওই কি বলবো ওই আমাদের শিবকুমার দত্ত আর ওই কি কুন্ডু, কাজল কুন্ডু নাকি, ওনাকে গ্রেপ্তার করলো। আর রাঘব বোয়াল যারা পলিটিক্যাল যারা প্রশ্রয় দিয়েছিল, পলিটিক্যালি যারা ছিল, এরপরে আমলা আধিকারিক ছিল, একজন গ্রেপ্তার হয়েছে। আমলিতে পাহাড় কাছে জমি আছে, তারা এগুলি কে বুক করছে? এগুলি পুলিশ তো আর এত প্রয়োজন নেই যে আপনি এফআইআর করবেন না, আপনি জানাবেন না, ওনারা
মানে সারা ত্রিপুরাকে লক্ষ্য রাখবে। ওনারা সরকারি কর্মচারী, ওনাদের পরিবার আছে, সংসার আছে, ভবিষ্যৎ আছে, কোনো প্রয়োজন নেই তা আমার কথা অনুযায়ী অভিযোগ জানানো করে দেখবে ওনাদের যে ল আছে বা যে মানে আইনি ব্যবস্থা যেটা করবে। আমার কথা হলো আমি কি পা দেবো কেন? ঘুষ দেওয়া যেমন অপরাধ, নেওয়া তখন অপরাধ। আমি ঘুষ দিয়ে গেলেও চাকরি নেবো, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হয় না। বড় বড় ঘোটালা হয় সরকারি দপ্তরেও ঘুষ দিয়ে চাকরি হয়েছে, এখনো হয়। অনেক জায়গায় অভিযোগ আপনাদের মাধ্যমে আমরা দেখি। তাহলে আমি যদি মনে করি আমি একজন বেকার, আমার যদি মানে মানে ক্ষমতা থাকে বা 7 থাকে 5 লক্ষ টাকা দিয়ে যেটা ভালো পোস্টের রেগুলার চাকরি পাই, আমিও তো চেষ্টা করবো। এটা অপরাধ হলেও কিন্তু অপরাধ করবো আমি। তাহলে আমার কথা হলো যে সামর্থ্য নেই কেন আমি এসব পা দিব। যদি আমি আমাদের লোকাল এলাকায় যারা আছে মনে করুন জনপ্রতিনিধি আছে, যারা আমাদের মেধাযুক্ত বা শিক্ষিত লোক, ওনাদের পরামর্শ নেবো কি করা যায় বা কি করতে পারে। হঠাৎ করে টাকা দিব, তারপরে সামনে আসলাম, এটা ঠিক আছে, ভালো হয়। মানে অনেক যারা বেকার ওনারা একটু সচেতন হবে। কিন্তু এগুলো টাকা টুকা পাবে না পুলিশে, মানে পুলিশ কতটুকু করতে পারবে কি আমি মানে আমার মাথায় আসছে না। কারণ এর মধ্যে প্রশাসন থেকে শুরু করে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মানে মাঝারি স্তরের চুনপুরি নেতা জড়িত থাকতে পারে। আমরা কিভাবে বহির্দেশ থেকে এসে আমাদের রাজ্যে এরকম একটা বই সংস্থা বসিয়ে দিবে, তারপর বিভিন্ন সংস্থা দেখলাম এইসব বেসরকারি নিরাপত্তা সংস্থা মানে কাজ করছে, বেতনও পাচ্ছে, জিডিএফ হয়, নাম বলবো না, আমি দেখছি ওনাদের কথা হয়েছে। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, এটা এনসিএস প্রকল্পের অধীনে এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে রেগুলারই এরকম রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়ে থাকে, যাতে করে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতে পারে। তো আমাদের 1 বছরের মধ্যে অনেকগুলোই হয় রিক্রুটমেন্ট ড্রাইভ। তো এটা এই বছর অর্থাৎ 2024-25-এ প্রথম উদ্যোগ। কতজন রয়েছে আজকে এখানে? আমাদের এখানে আজকে 3 জন এমপ্লয়াররা পার্টিসিপেট করছে। ওরা হচ্ছে বাজার কলকাতা, মাধবী এসপায়ার, এটা তামিলনাড়ুর একটা কোম্পানি, আর একটা হচ্ছে সত্য মাইক্রো ফাইন্যান্স। তো এখানে টোটাল ওদের যে ভ্যাকেন্সি আছে সেটা প্রায় 200-র মতো, 200টা ভ্যাকেন্সি আছে। আর এখানে ওদের যে রিকোয়ারমেন্ট, ওরা 8 পাস থেকে শুরু করে 12 পাস পর্যন্ত ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কতটা ভ্যাকেন্সি রয়েছে? 200। আচ্ছা, আগামী 1-2 দিন পরে আরেকটা রিক্রুটমেন্ট রয়েছে, যারা বেকার যুবকরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আগামী 21শে জুন আরেকটা জব ফেয়ার আছে। তো এখানে আরো অনেকগুলো এমপ্লয়ার আসবে। এবারে আমরা রিক্রুটমেন্ট ড্রাইভ এবং জব ফেয়ার যেটা পাশাপাশি সবসময় করে থাকি দপ্তর, সেটা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের চাকরির ব্যাপারে আমরা করি। প্রাইভেট অর্গানাইজেশনের চাকরির ব্যাপারে আজকে যেটা বড় আকারে করছি না, ছোট আকারে হচ্ছে রিক্রুটমেন্ট ড্রাইভ। এখানে দুটো বলছেন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। আজকের ক্যাপশনটা মানে খুবই ভালো জিনিস। আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা দেখছি বেকারত্ব নিয়ে আপনারা নিউজ করেন। তো আজকের বিষয়টা অন্যরকম নয়, ঠিক তেমনি বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে এবং সুযোগ নিচ্ছে প্রতারকরা। তো দেখুন এখানে আমি একজন বেকার। তো আমরা যখন গভর্নমেন্ট যখন আসে তখন কিন্তু বেকারদের ললিপপ দেখি গভর্নমেন্টটা প্রথমত অবস্থায় সিংহাসনে বসে। বেকারত্ব এমন একটা জায়গায় পৌঁছেছে ত্রিপুরা, বলতে লজ্জা পাচ্ছে। কিছুদিন আগে পত্রিকার মধ্যে আপনাদের মতনই অন্য একটা নিউজ চ্যানেল দিয়েছিল যে শারীরিক দিক দিয়ে মহিলাদের লালসা মেটানোর জন্য জব। এটা আমার কাছে প্রুফ আছে। এইসব ধরনের জব অবধি প্রতারকরা করে বেকারদেরকে ঠকাচ্ছে। কি বলবো, মানে সকালবেলা ঘুম থেকে উঠলে মানে এমন মনের মধ্যে যন্ত্রণা, জ্বালা, এটা কাউকে প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না, এমন যন্ত্রণা। আর আমাদের গভর্নমেন্ট কি করছে, দিন দিন প্রাইভেটাইজেশনের দিকে চলে যাচ্ছে। যে কোনো দপ্তর, সরকারি দপ্তর প্রাইভেটাইজেশনের কাছে দিয়ে দিচ্ছে। তাহলে সরকার কিসের জন্য? সরকারও তো প্রাইভেট হয়ে যেতে পারে। ওনারা যে মন্ত্রী, আমলা, এমএলএ হচ্ছেন, কিভাবে হয়েছেন? জনসাধারণের ভোটে। ওনাদের মাথা চিন্তা থাকার প্রয়োজন যে জনসাধারণের ভোটে আমরা এমএলএ, মিনিস্টার, মন্ত্রী হয়েছি, অথচ জনসাধারণের সঙ্গে আমরা প্রতারণা করছি। ওনারা যদি আসলে সত্যি কথা বলতে গেলে আমরা
জনসাধারণ ভাবি না বিষয়টা, গভীরভাবে ভাবি না। ভোটটা আসলে কেউ টাকার বিনিময়ে, কেউ আমি সরকার থেকে একটা রেশন কার্ড পেয়েছি, কেউ আমার বাড়ির সামনে জল এসেছে, রাস্তায় এসেছে, এইসব দেখে ভোটটা দিয়ে দিই। কিন্তু 5টা বছর যেভাবে ঘোরাই মানুষকে, কুকুরও ভালো আছে। আমি বলবো আমরা বেকাররা অনেক লাঞ্ছিত, অনেক জ্বালার মধ্যে আছি। আপনি দেখুন প্রত্যেকটা দপ্তরের মধ্যে প্রত্যেক শূন্যপদ, অনেক শূন্যপদ, শিক্ষা দপ্তর বলুন, স্বাস্থ্য দপ্তর বলুন, অনেকগুলি দপ্তর বলুন। তাছাড়া দেখুন শিক্ষা দপ্তরের মধ্যে কি একটা নজিরবিহীন ঘটনা হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। মানুষ তাকিয়ে আছে অবাক, যেখানে যায় চায়ের চাষলের মধ্যে অব্দি এসব ধরনের আলোচনা হচ্ছে। স্কুল বদ্ধ করে দিয়েছে। আরে স্কুল কেন বদ্ধ করবেন? সরকার এসেছে, আপনার স্কুল তৈরি করুন। স্কুল যদি স্টুডেন্ট না থাকে, কিভাবে পাড়ার মধ্যে ড্রপ আউট স্টুডেন্ট আছে, আনুন তাদেরকে। শিক্ষক নিয়োগ করুন। আরে কোন দিকে সরকার কাজ করছে? মানুষ জানতে পেরেছে, এখন জানে, কিন্তু সরকার, মানুষ ভাবছে সরকার, মানুষ বোকা। সরকারে যারা বসে আছে মন্ত্রী মহোদয়গণ ভাবছে যে জনসাধারণ বোকা। আগামী দিন অবশ্যই তার জবাব পাবে। এটা একদম আমি কি বলবো, মানে মনের ভাব প্রকাশ করছে আপনাদের মাধ্যমে। আপনাদের এই অনুষ্ঠানটা আমি প্রতিনিয়ত দেখি এবং খুবই ভালো লাগে। আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন করি, বেকারদেরকে একটু নজর দিন, বিশেষ করে শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, এগুলিকে একটু দপ্তর। আর অতগুলি দপ্তর উনি নিয়ে বসে আছেন বগলের তলে, ঘাম বেরোচ্ছে ওনার, হ্যাঁ, অন্য মিনিস্টারকে কাজ করতে দিচ্ছেন না। এই হলো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর চেহারা। আমরা বহু ভেবেছিলাম উনি শিক্ষিত ডক্টর, উনি একজন, হ্যাঁ, উনি একজন বুঝেন মানুষ, ডক্টর হয়েছে। এইসব ধরনের কিভাবে পরিকাঠামো ত্রিপুরার মধ্যে, লজ্জা লাগে অন্য স্টেটে গেলে আমাদের ত্রিপুরার কথা বলতে গেলে। এখন বুঝলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী আগে ছিল মানিক সরকার, হ্যাঁ, গরিব নাম্বার 1, আর এখন ওনাদের চেহারা দেখলে মানে ফুল ফুটে একদম মুখ দিয়ে, এরকম ধরনের মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা। নমস্কার। আমাদের বেকারদের জন্য একটু দেখে নজর দেয়, এটাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আর কি আপনাদের মাঝে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম বেকারত্বের রেকর্ডে ত্রিপুরা সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। তো এটা তো স্বাভাবিক জিনিস। যখন বেকারের যন্ত্রণা বাড়বে, মা বাবার কাছে বেকাররা, ছেলে মেয়েরা এসে টাকা দিতে বলবে যে আমার বন্ধু সরছে, খবর পেয়েছি, ওখানে টাকা দিলে চাকরি হয়ে যাবে। এটা অভিজ্ঞতা, দীর্ঘদিন যাবৎ দেখছি, তার জন্য বলছি বেকারত্বে ত্রিপুরা না, শুধু ত্রিপুরা নয়, সারা ভারতবর্ষতেই বেকারত্বের জ্বালায় হাহাকার করছে। নেই, কোনো কিছু নেই। দেখুন করোনা পিরিয়ড থেকে শুরু করে আজ পর্যন্ত থাল বাজাও, কাশি বাজাও, ঘন্টা বাজাও, মোম জ্বালাও, এখন মোম টম শুয়ে গেছে 240, 303, 240। তো এসব ঘটনা সরকারটা বিজেপির। আমাদের ত্রিপুরাতে 39% ভোট পেয়ে ক্ষমতায় আছে, বিরোধীরা 61% ভোট পেয়েও ক্ষমতার বাইরে আছে। এরপরও ওই রাজীব বাবু বলেন একবার, মুখ্যমন্ত্রীজি বলেন একবার, ওই বিভিন্ন রকম নেতৃত্বরা বলে বেড়াচ্ছেন। বিশালগড়ের অবস্থা, নিজেদের মধ্যে মারপিট, যুব মোর্চা, এমএলএ, কত দেখছি আমরা তো মূর্খ না, অন্ধও না, আমরা দেখছি। দেখুন নিট নিয়ে কি অবস্থা। আরে একটা স্টুডেন্টের জীবনের এত বছর 12 ক্লাস পর্যন্ত পড়ার পর সে আবারও কি বলে ওটাকে রিপিট করে সে একটা জায়গাতে বসতে চায়, ওই জায়গাতে দুর্নীতি, প্রতারক চক্র, প্রশ্ন ফাঁস করে দিচ্ছে, বলতে গেলে বাধা দেওয়া হচ্ছে, সংসদে বলতে পারছে না। তো নিট নিয়ে কোনো আলোচনা নেই, এত বড় একটা ঘোটালা, নেই আলোচনা। কেন? প্রধানমন্ত্রী চুপ কেন?
দেখুন আরো কত, ব্যাংকে গেলে প্রতারণা, স্বাস্থ্য দপ্তরে গেলে প্রতারক চক্র, প্রশাসনে আরো বেশি প্রতারক, সাব ইন্সপেক্টর ধরে ওসি থেকে ধরে কে নেই চক্রের সাথে জড়িত, হোক গাঁজা, হোক ক্যান্সি, হোক ইয়াবা, হোক ব্রাউন সুগার, এত কিছু ধরছে, ওগুলা যাচ্ছে কোথায়? আমি একজন প্রত্যক্ষদর্শী, আমি একটা থানার কাছেই ছিলাম। ওই গাঁজাগুলা রাত্রেবেলা কনস্টেবল এনে বিক্রি করে দিত, একদম প্রত্যক্ষদর্শী। তো ওইসব জিনিসগুলা আমরা খোলা চশমা দিয়ে দেখি আর কি। তখন ঘটনা হলো কি, আমাদের সর্ব অঙ্গে ব্যথা, ওষুধটা দেব কোথায়? ওই সংসদে কি হলো, শিবের ছবি নিয়ে একটা বিতর্ক তৈরি হলো, দেখানো যাবে না। সংসদে দাঁড়াতে আছে, পরিষ্কার বলে দিয়েছে। ওই সংসদে কি হলো, শিবের ছবি নিয়ে। তো বিধানসভায়ও পর্ণ ছবি দেখা হয়, কোথায়? যাদবলাল। এগুলো আমরা প্রত্যক্ষ করি আপনাদের মাধ্যমে, আপনারা থাকুন দীর্ঘজীবী হন, আপনাদের মাধ্যমে আমরা এই খবরগুলা যাতে পাই প্রত্যেকদিন। নমস্কার, শুভরাত্রি। অবশ্যই আমরা সেদিক থেকে বলি, এই প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। এ রাজ্যের সন্তান যেন আর প্রতারিত না হয়, বেকারদের জন্য ভাবুক সরকার, বিশেষ প্যাকেজ ঘোষণা হোক, কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ হোক, শূন্যপদ পূরণ হোক, এবং অবশ্যই প্রত্যেক দপ্তর থেকে যেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে এই ধরনের যারা প্রতারক চক্র সক্রিয় রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, গ্রেপ্তার করা ইত্যাদি কাজে যেন আরক্ষা প্রশাসন আরো বেশি আন্তরিক হয়, সেই প্রত্যাশা রইল। আপনারা প্রত্যেকেই আপনাদের মতন করে বিষয়গুলো উত্থাপন করে কথা বলার চেষ্টা করেছেন, আপনারা অনেকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার পাশাপাশি আরো বলছি, রাত 10টায় শুভরাত্রি অনুষ্ঠান আছে, আপনারা লাইভে কথা বলবেন। রাত 9টায় একটি এবং রাত 10টায় দুইটি লাইভ অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য, এবং প্রত্যেকটি লাইভ অনুষ্ঠানে আপনাদের একটি বিষয় থাকবে, সেই বিষয়ে আপনারা কথা বলবেন প্রতিদিন। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।